पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम। परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुरेर रातुल चरणे लक्ष्मी मा श्री श्री बड़ मा पूज्यपाद श्री श्री बरदा पूज्यपाद आचार्य देव श्री श्री दादा पूजनीय बाबाईदा पूजनीय अविंदा एवं ठाकुर परिवारेर सबार रातुल चरणे आमार निजेर समस्त श्रद्धा निष्ठा शतकोटी प्रणाम जानाई। आज के এই সৎসঙ্গ কেন্দ্র রানাঘাটের তরফ থেকে আমাকে বেকার সমস্যা সমাধানে শ্রী শ্রী ঠাকুরের দিব্য চিন্তা এই বিষয়ের উপরে বলার জন্য আহ্বান করা হয়েছে। আমি সর্বপ্রথম শ্রদ্ধাভাজন ডক্টর জীবন চক্রবর্তীদা সহপ্রতিঋত্বিক, শ্রদ্ধাভাজন পণ্ডিত বলরাম দাসদা সহপ্রতিঋত্বিক, শ্রদ্ধেয় শ্রী তপন মজুমদার দা, শ্রদ্ধেয় রাহাদা এবং যে গুণী জ্ঞানীজন এখানে উপস্থিত আছেন এই অনলাইন সৎসঙ্গে, সবাইকে আমি আনন্দিত জয়গুরু শ্রদ্ধা ও প্রণাম জানাই। মাতৃমণ্ডলীকে আমার শ্রদ্ধা ও প্রণাম, আর ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে আমি নিজের স্নেহ জানাই। আমি হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেছি, সেই জন্য আমার বাংলায় যদি বলতে বা আমার শব্দ উচ্চারণে কোনো রকম যদি ত্রুটি হয় তাহলে আমি সবার কাছে হাত জোর করে প্রার্থনা করব আপনারা আমাকে মার্জনা করবেন। যাই হোক, আনএমপ্লয়মেন্ট এর যেটা কারেন্ট সিচুয়েশন আমাদের ভারতবর্ষে আমাদের দেশে, সেই বিষয়ে কিছু ডেটা আমি দিতে চাই। 2018-এ আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট রেট ছিল 6.1%, 2019-এ সেটা দাঁড়িয়েছে 5.36%। আমরা সবসময় বলি আনএমপ্লয়মেন্ট রেট। হোয়াট ইজ দ্য আনএমপ্লয়মেন্ট রেট? Actually, it is a ratio of number of people in the workforce to the number of people looking for jobs. যদি আরেকটু ডেটার অ্যানালিসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে ডিপ্লোমা হোল্ডার এখানে আনএমপ্লয়েড 37%, গ্র্যাজুয়েট 36%, পিজি অ্যান্ড অ্যাবাভ 36%। আর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যারা পাস আউট হচ্ছে আমাদের কান্ট্রি থেকে প্রতি বছর around 14 lakhs per year. 14 lakhs, 14 lakhs means 1.4 million per year. কিন্তু তাদের employability কি? Rate of employability around 4 to 4.5 lakhs are employed every year. প্রতি বছর 4 থেকে 4.5 লক্ষ এই গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা চাকরি পাচ্ছেন। There is a lack of opportunity for higher skilled workforce. যারা হায়ার স্কিলড ওয়ার্কফোর্স, সেখানে আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি। অ্যান্ড সাথে সাথে প্যারালালি মেনি এডুকেটেড ইউথস নট উইলিং টু জয়েন ইন এ ওয়ার্ক রিকোয়ারিং লো স্কিলস অ্যান্ড লো রেমুনারেশন। এমনও অনেক ইউথস আছেন যারা হাইলি এডুকেটেড কিন্তু তারা লোয়ার স্কিলসে চাকরি নিতে চান না বা করেন না, বা লোয়ার রেমুনারেশন তারা অ্যাকসেপ্ট করে না। আমাদের এখানে এমপ্লয়েবিলিটিটা কোথায় আছে? কোথায় আমরা এমপ্লয়মেন্ট সার্চ করি? ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে, সার্ভিস সেক্টর আছে, এডুকেশন সেক্টর আছে, এগ্রিকালচারাল সেক্টর আছে, সেলফ এমপ্লয়মেন্ট আছে, আর তারপরে আছে বিজনেস বা স্টার্ট আপ গ্রুপ। এইসব জায়গায় আমরা এমপ্লয়মেন্টের খোঁজ করি। হোয়াট ইজ দ্য অ্যালার্মিং ইস্যু নাওএডেজ? অ্যালার্মিং ইস্যু কি? We have 1.3 billion population, 130 কোটি লোকের দেশ ভারতবর্ষ। Population of India is around 130 crores, and it is very alarming that out of 130 crores, around 50% are in the age group of 25 years or below. মানে প্রায় 65 crores এই যে পপুলেশন আমাদের আছে সেটা 25 years and below তে আছে। So ILO has termed it as a ticking time bomb. তার মানে এই যে একটা এক্সপ্লোসিভ একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। এই যে 25 বছরের নিচে যে প্রায় 65 কোটি
ছেলে বা মেয়েরা আছে যারা in the coming years they will try to search the job, and if they are not getting a proper employment, an atmosphere where they can earn their livelihood, and that has been termed as a ticking time bomb. জামতাড়ার একজন এসডিও ভদ্র মহিলা তিনি এসেছিলেন পূজনীয় বাবাইদার কাছে। আমি লাস্ট ইয়ার ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর ঠাকুরবাড়ি গেছিলাম, পূজনীয় বাবাইদা বসেছিলেন, আমি ওখানে হাত জোর করে প্রণাম করে ওখানে বসলাম। একজন দাদা এলেন, তাকে পূজনীয় বাবাইদা বলছিলেন, জানেন আজকে দেশের কত বড় সমস্যা? এসডিও এসেছেন, জামতাড়ার এসডিও ভদ্র মহিলা, তিনি বলছেন যে দাদা আমি জামতাড়াতে এসডিও, সেখানেকার ইউথরা যেটা এটিএম কাউন্টার, এটিএম এর যেটা যা প্রসিজিওর বা যা কিছু আছে তার ম্যাল ফ্যাংশনিং করে অনেক এটিএম থেকে টাকা পয়সার এইসব হেরফেরের ব্যাপারে এই জামতাড়া মিহিজাম এই এরিয়াটা অনেক নোটোরিয়াস হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তখন পূজনীয় বাবাইদা বললেন, তাহলে বুঝুন আজ থেকে 8-10 বছর পরের কি সিচুয়েশন আমরা ফেস করতে পারি। এই ইয়াং জেনারেশনকে, ইয়াং ইউথকে যদি একটা প্রপার ডাইরেকশন এখন থেকে যদি না দেওয়া হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে আপনি চিন্তা করতে পারবেন? ক্যান এনি গভর্নেন্স, ক্যান এনি অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল দিস ক্রোর্স অফ ইউথ? কি করে হবে? একটা বিরাট চিন্তার কথা পূজনীয় বাবাইদা তার সম্মুখে বললেন। তো হোয়াট ইজ দ্য কজেস অফ আনএমপ্লয়মেন্ট? কারণ কি, কেন আনএমপ্লয়মেন্ট আছে? আমি কিছু লিটারেচার পড়ে দেখলাম, ম্যানুয়ালস পড়ে দেখলাম। ফার্স্ট ইজ দ্য ইনক্রিজড পপুলেশন গ্রোথ, জনসংখ্যা বাড়ছে, স্লো ইকোনমিক গ্রোথ, আর্থিক গ্রোথ যতটা হওয়া উচিত প্যারালাল উইথ দ্য population growth, that is not compatible with the population growth. Third আছে slow industrial growth, যে ইন্ডাস্ট্রি অনেক লোককে এমপ্লয়মেন্ট দিতে পারে সেই ইন্ডাস্ট্রির গ্রোথ, তার মানে ম্যানুফ্যাকচারিং সেক্টরে যেভাবে গ্রোথ হওয়া উচিত সেই গ্রোথটা আমরা অ্যাচিভ করতে পারছি না। Then seasonality of agricultural occupancies, আমাদের অনেক লোকেরা এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে, তাদের এমপ্লয়মেন্ট এগ্রিকালচার সেক্টর থেকেই হয়ে থাকে, কৃষক শ্রেণীর লোকেরা, কিন্তু প্রতিটি সিজনে তারা ঠিক ঠিক ডিপ্লয় হতে পারে না, সেটাও একটা আনএমপ্লয়মেন্টের বিরাট কারণ। দেন দ্য স্ট্রাকচারাল চেঞ্জেস ইন ইকোনমি যেই হিসাবে চেঞ্জ হওয়া দরকার সেই স্ট্রাকচারাল চেঞ্জ ইকোনমির হচ্ছে না। অ্যান্ড লাস্ট ইজ দ্য টেকনোলজিক্যাল চেঞ্জ, যে টেকনোলজিক্যাল চেঞ্জ আমাদের ইয়েতে এসেছে সেখানে আমরা হেভি ইকুইপমেন্ট, আমরা এমন ইকুইপমেন্ট লাগাচ্ছি, এমন মেশিনস লাগাচ্ছি which require lesser manpower, কম ম্যান পাওয়ার সেখানে অটোমেশনের একটা বিরাট সম্ভাবনা দেখছি। সেটা না করলে মাস প্রোডাকশন হবে না, সেটা না করলে আমার কোম্পানির প্রফিটেবিলিটি হতে পারে না। দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন দ্যাট একটা সেক্টরের যারা ইউথ, স্কিলড ইউথ, ধীরে 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 তারা ডিপ্রাইভড অফ হয়ে যাচ্ছে। তো আজকের যেটা বিষয়, এই বিষয়ের উপরে শ্রী শ্রী ঠাকুরের দিব্য চিন্তাধারা কি, এই যে সমস্যা, সেই সমস্যা নিয়ে অনেক সোশিওলজিস্টরা, অনেক ইকোনমিস্টরা অনেকে চিন্তা ভাবনা করছেন কিভাবে এটার সলিউশন করা যেতে পারে, কিভাবে যে বর্তমান নেক্সট যে জেনারেশন আসছে সেই জেনারেশনকে কিভাবে এমপ্লয়মেন্ট দেওয়া যেতে পারে। আমি এই 4-5 বছর আগে 2013-14 প্রায় 7 বছর আগে গেছিলাম একটা উড়িষ্যার ইঞ্জিনিয়ারিং কলেজে। তারা আমাকে ডেকেছিল, সেখানে স্টুডেন্টসদেরকে আমি ইন্টিগ্রিটি অ্যান্ড ডিসিপ্লিন অফ লাইফ এই সম্বন্ধে আমাকে স্পিচ দেওয়ার জন্য তারা আমাকে ইনভাইট করেছিল, সেখানে আমি গেছিলাম। প্রায় 135টা স্টুডেন্ট ছিল at the age group of around 18 to 20 years। তাদেরকে আমি বললাম এই জীবনের ইন্টিগ্রিটি কেন চাই, জীবনের ডিসিপ্লিন কিভাবে আসতে পারে। তোমরা পড়াশোনা করছো, পড়াশোনার সাথে সাথে তোমাদের নিজেদের মধ্যে কি কি জিনিস, কি কি ইনগ্রেডিয়েন্টস থাকা উচিত যাতে তোমাদের এমপ্লয়মেন্ট হতে পারে। আমি তাদেরকে বললাম যখন আমাদের সময় ছিল, একটা সময় ছিল তখন আইকিউ দেখা হতো, ইন্টেলিজেন্স কোশেন্ট, যে একটা ছেলে কি রেজাল্ট করেছে, কতটা সে ইন্টেলিজেন্ট। তারপরে সিচুয়েশন চেঞ্জ হলো, তার ইকিউ দেখা হলো, ইমোশনাল কোশেন্ট,
ইমোশনাল কোশেন্টটা কি, আর এখন দেখা হচ্ছে স্পিরিচুয়াল কোশেন্ট, সে কতটা ইন্টিগ্রেটেড, সেই ছেলে বা অ্যাসপিরেন্ট, how he is having an integrity of personality, how is he having analytical power, how he is having integrity of character, integrity of behavior, integrity of thought process, he is having a good health as well as a good knowledge. আমি বললাম এই জিনিসগুলো আসবে কি করে? পড়াশোনার মধ্যে through education only these things cannot come, and for this a love Lord is necessary, a living Lord is necessary. যেমন যখন নরেন্দ্রনাথ দত্ত এসেছিলেন, যাকে আমরা স্বামী বিবেকানন্দ বলে ভাবি, যখন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে তিনি এসেছিলেন, তখন রামকৃষ্ণ পরমহংস ভক্তদেরকে বলেছিলেন যে নরেন এসেছে, সে পৃথিবীটাকে একদিন কাঁপিয়ে দিতে পারে। তার মধ্যে ওই পোটেনশিয়ালটা ছিল। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এসে স্বামী বিবেকানন্দ হয়ে তিনি উঠে দাঁড়ালেন। সেই রকম তোমাদের প্রতিটি ছেলের মধ্যে, প্রতিটি স্টুডেন্টের মধ্যে এই পোটেনশিয়ালটা আছে। তোমরা যদি আইডিয়াল সেন্ট্রিক লাইফ লিড করতে পারো, একজনকে যদি ভালোবাসতে পারো, আর সেই ভালোবাসার লোক লাভ লর্ড পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। একটা ছেলে বলল যে আমরা তো পড়াশোনা করছি, আপনিও তো একটা সময় পড়াশোনা করেছিলেন, আপনি কিভাবে পড়াশোনা করেছিলেন? আমি বললাম দেখো ভাই, আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন আমার মা বাবা দীক্ষা নিয়েছিলেন, আমাকেও দীক্ষা নিতে বলেছিলেন। তখন আমি ম্যাথমেটিক্সে ফেল করতাম, ফিজিক্সে ফেল করতাম, সায়েন্সে ফেল করতাম। যিনি আমাকে দীক্ষা দিতে এসেছিলেন তিনি আমাকে, সেই ঋত্বিক দাদা, বললেন যে ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে ঠাকুর তোমার উপরে খুশি হবেন। এই যে আমি ম্যাথমেটিক্সে ফেল করতাম, আমার মনের মধ্যে এটা জাগলো, মনের মধ্যে that those words are still I can remember those words. আমার মনে হলো সেই একটা লাইন আমার জীবনের মধ্যে চেঞ্জ এলো, যে তুমি যদি ভালো করতে পারো, ভালো হয়ে উঠতে পারো, ঠাকুর খুশি হবেন। তখন আমি ম্যাথমেটিক্স, সায়েন্স, ইংলিশ এটা ভালো করে পড়াশোনা করলাম, আর বিলিভ মি সেই বছরে I got 99 out of 100। যেই আমি ক্লাস 4-5 থেকে ম্যাথমেটিক্সে ফেল করতাম, সেই বছর ক্লাস 9-এর ফাইনাল এক্সামিনেশনে আমি 99 পেলাম। শুধু একটা কারণ ছিল, ওই কথাটা, আমি যদি ভালোভাবে পড়াশোনা করি আমার ঠাকুর আমার উপরে খুশি হবেন। তারপর ম্যাট্রিকুলেশন ফার্স্ট ডিভিশন হলো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশন, ইঞ্জিনিয়ারিং ডিস্টিংশন হলো ইঞ্জিনিয়ারিং এ। তারপর একটা ছেলে বললো যে আপনি তো ইঞ্জিনিয়ারিং করার পর হাউ you get the employment। আমি বললাম দেখো, ইঞ্জিনিয়ারিং করার পরও আমি প্রায় 4 মাস বসেছিলাম। তখন আমার মনে হলো আমি বসে থাকবো কেন? সাইকেল ছিল আমার, একটা বাড়িতে সাইকেল ছিল, সাইকেলে করে আমি নিজের বাড়ি থেকে 6-7 কিলোমিটার দূরে একটা ট্রান্সফরমার ফ্যাক্টরিতে গেলাম। সেদিন মালিক ছিলেন না, তারা আমাকে ফিরিয়ে দিল। আবার দ্বিতীয় দিন গেলাম, তারা আমাকে ফিরিয়ে দিল। তৃতীয় দিন গেলাম, মালিককে বললাম যে আমি ইঞ্জিনিয়ারিং পাস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি বিটেক, আপনার এই কোম্পানিতে আমি এসেছি। বললো না, তোমাকে চাকরি দেওয়া যাবে না। আমি বললাম ঠিক আছে, আমি চাকরির জন্য আসিনি, আমি বাড়িতে বসে আছি, আমি আপনাদের কোম্পানিতে এসে কিছু শিখতে চাই, আপনি যদি দয়া করে আমাকে শিখতে দেন। উনি বললেন ভেরি গুড, তুমি এসো। আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সেখানে 3-4 মাস সেই কোম্পানিতে প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা উইদাউট এ সিঙ্গেল রুপি আমি ঘুরে ঘুরে কাজগুলো দেখা আরম্ভ করলাম। তারপরে গেট পাস হলাম, আমি গেট কোয়ালিফাই করে আমি বিআইটি মেশরাতে গেলাম। বিআইটি মেশরা রাঁচিতে যাওয়ার পর সেখানে I was the single candidate having a gate score, আর সেখানকার নিয়ম ছিল এমটেক এ অ্যাডমিশন গেটের থ্রুতে হবে, যে গেট কোয়ালিফাই করেনি তার এমটেক এ অ্যাডমিশন হবে না। 6 students came for MTech and 5 were without gate, so they were rejected। আমি একা বাঁচলাম। যিনি প্রফেসর ডক্টর বি কান্তা রাও, তিনি মারা গেছেন, ডক্টর বি কান্তা রাও, তিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পিজি অ্যান্ড রিসার্চ, আমাকে বললেন মিস্টার মিশ্রা, though you are qualified in the gate but you are the single student and I must have 6 students to start this MTech program. As you are the single student, you are also get qualified, but I cannot give you a chance, your admission is not possible। আমার মনে মনে খুব দুঃখ হলো
আমি খুব আশা নিয়ে সেই কলেজে গেছিলাম যেখানে আমার অ্যাডমিশন হবে। যখন আমি বিটেক করছিলাম তখন এনসিসির একটা ক্যাম্প করার জন্য ওই বিআইটি মেসরা আমি গেছিলাম। ওখানে 15 দিন আমি ছিলাম নিজের ইউনিটকে নিয়ে। আমি কোম্পানি আন্ডার অফিসার ছিলাম এনসিসির। তখন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম, ঠাকুর এত ভালো ক্যাম্পাস, এত সুন্দর কলেজ, আমি কি কোনোদিন এখানে পড়তে পারবো? বিটেক তো আমি অন্য কলেজ থেকে ভাগলপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম। আমার মনের মধ্যে এই আশাটা জেগেছিল ওই কলেজটা দেখে, যদি একদিন এই কলেজে পড়তে পারি। তো উনি তো আমাকে বললেন যে অ্যাডমিশন ইজ নট পসিবল। তখন ওনার যে ক্লার্ক পাশে বসে রাম নরেশ সিং, তার পাশে গিয়ে আমি একটা স্টুলে বসলাম। তখন বেলা 11টা বাজে। ওই প্রফেসর সাহেব যখন চেম্বার থেকে বেরোচ্ছেন আমি দাঁড়িয়ে যাচ্ছি, আবার বসে যাচ্ছি, আবার যখন ঢুকছেন আবার আমি দাঁড়িয়ে যাচ্ছি। এই করে করে লাঞ্চ আওয়ার চলে গেল। রাম নরেশ সিং বললো, আপনি কি লাঞ্চে যাবেন না? আপনি কি বাড়ি ফিরবেন না? আমি বললাম, আমি এখানে এমটেক করার জন্যই এসেছি, আর ঠাকুরের দয়া আমার পরম বিশ্বাস যেখানে আমার অ্যাডমিশন হবে। এই করে করে বিকেল 6টা বেজে গেল। আমি কিন্তু জলও খাইনি, খাবারও খাইনি, আমি ওখানে ঠাঁই বসে আছি। তখন রাম নরেশ সিংকে ওই ডক্টর রাও ডাকলেন, ডক্টর কান্তা রাও ডাকলেন, বললে ওই ছেলেটা বসে আছে কেন? ওয়াই হি ইজ সিটিং দেয়ার? I have told him to go to his home, but why he is sitting there? তখন রাম নরেশ সিং বলল, স্যার সে বলছে যে সে এখানে পড়াশোনা করবে। তখন তিনি আমাকে ডেকে পাঠালেন, সমস্ত কথা আমার শুনলেন। আমার এই কনফিডেন্স ঠাকুরের দয়াতেই সেই কনফিডেন্স এসেছিল। দেখে তিনি বললেন, তিনি ডাইরেক্টর সাহেবকে বললেন এটা একটা স্পেশাল কেস, আপনাকে কনসিডার করতে হবে। 6টা স্টুডেন্ট না হলেও যদি একটা স্টুডেন্টও এসে থাকে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে, আমি তাকে নিয়েই এমটেক শুরু করতে চাই। ডাইরেক্টর অবজেকশন দিলেন যে একটা স্টুডেন্টকে নিয়ে এমটেক করা যাবে না, তাকে তো 1000 টাকা স্কলারশিপ দিতে হবে। কিন্তু ওই ডক্টর রাও, তার মনের মধ্যেও মনে হয় ঠাকুর বসেছিলেন এসে। তিনি আমাকে চিনতেন না, আমাকে জানতেন না, কিন্তু আমার জন্য তিনি কন্টিনিউয়াসলি ইয়ে বলে গেলেন। তিনি ডক্টর এইচ.সি. পান্ডে, হরিশচন্দ্র পান্ডে ডাইরেক্টর সাহেব ছিলেন, তাকে বলে গেলেন। ফাইনালি আই গট অ্যাডমিশন দেয়ার। এইভাবে আমার অ্যাডমিশন হলো, তারপরে আমার চাকরি বাকরি হলো। এই জিনিসগুলো ওই ছেলেদেরকে আমি বললাম, ওই ছেলেরা শুনে খুব খুশি হলো। ওরা বললো, স্যার আমরা তাহলে কি করবো? কারণ তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ছো, তোমরা ঠাকুরকে ধরো, ঠাকুরকে ভালোবাসো, তোমরা মেডিটেশন করো, তোমাদের মধ্যে একটা উইল পাওয়ার জাগ্রত হবে, যেটা আমি স্টুডেন্ট লাইফে ফিল করেছি। তোমরাও যদি সেটা করে উঠতে পারো, নিশ্চয়ই চাকরির উপরেও তোমরা যেতে পারবে। চাকরি কিন্তু জীবনের সবকিছু নয়, সেটা একটা প্রধান জিনিস নিশ্চয়ই, কিন্তু তার সাথে সাথে ঠাকুরকে নিয়ে চলাও একটা খুব ভালো জিনিস। তখন আমি লাস্টলি জিজ্ঞেস করলাম, আর ইউ অল কনভিন্সড? তখন আউট অফ 135 133টা ছেলে হাত তুললো। আর তার সাথে সাথে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্স ডক্টর পট্টনায়ক, তিনিও হাত তুললেন। তার মানে তারা ঠাকুরকে গ্রহণ করতে চায়। দুজন ছেলে হাত তুললো না। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আর ইউ নট কনভিন্সড? তোমরা কনভিন্স হওনি? বললো, হ্যাঁ আমরা তো কনভিন্সড হয়েই আছি, আমরা আগের থেকেই ঠাকুরের দীক্ষিত। সো অ্যাট দ্যাট স্পট টোটাল 133 স্টুডেন্টস, ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট যারা, ওই প্রফেসর সাহেব, তারা ঠাকুরকে গ্রহণ করলেন সেই হোস্টেলের কমন রুমে বসে। যখন আমি বেরিয়ে এলাম তখন আমার চোখে জল ছিল। আমি চিন্তা করছিলাম, আমার সামর্থ্যে এটা হয়নি। পূজনীয় বাবাইদা তার কিছুদিন আগে খবর পাঠিয়েছিলেন যে মানসদাকে বলে দাও, পূজনীয় শ্রদ্ধেয় রাজুদা খবর করেছিলেন ফোন করে, মানসদাকে বলে দাও এই 3 মাসে যাতে 1000 দীক্ষা দিয়ে তারপরে দেওঘরে আসে ঋত্বিক কনফারেন্সে। আমি মনে মনে তাকে প্রণাম করলাম, বললাম, আপনি যাকে পতাকা দেন তাকে পতাকা বহিবার শক্তিও কিন্তু আপনি দেন, সেই পতাকা বহিবার শক্তি আপনি দেন। চাকরি কিভাবে হয়? চাকরি আসে মানুষের চরিত্র থেকে, চাকরি আসে পরিবেশের সেবা করার যে উৎকট ইচ্ছা। এইভাবে যে মানুষ হেসে খেলে পরিবেশকে যে সেবা করতে পারে, ঠাকুরকে যে নিয়ে চলতে পারে, নিজের চরিত্রকে ভালো রকমের ঠিক করে যে নিয়ে চলতে পারে, যে অনেক কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে, এইভাবে চলে চলেই কিন্তু একটা মানুষ নিজের উপার্জন ক্ষমতা বাড়াতে পারে। দুটো এক্সাম্পল আমি দেব, যেটা মনে হবে একটু আউট অফ কনটেক্সট, কিন্তু এটা ঠিক উইদিন কনটেক্সট। একটা এক্সাম্পল আমি দেব, যেটা আমাকে শ্রদ্ধেয়
সমীর কুমার দাশগুপ্ত কাকু, যিনি ভিলায়ে পুরো ছত্তিশগড় মধ্যপ্রদেশের যিনি সৎসঙ্গের প্রেসিডেন্ট, তার বয়স আজ 80 বছরের উপরে, তিনি বিলাসপুরে এসে এই গল্পটা বলেছিলেন। আজকেও আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কাকু 2003 সালে যে আপনি ওই গল্পটা বলেছিলেন আবার একটু বলুন না। আজকে আমি ওই সৎসঙ্গে ওয়েবিনারে এই গল্পটা বলতে চাই। উনিও বোধহয় আজকে, বজ্রদীপন দাশগুপ্ত একটা নাম এসেছিল আমি দেখলাম, তিনি আছেন সেই সৎসঙ্গে। সেই সমীর দাশগুপ্ত কাকু একটা গল্প বলেছিলেন যে সিমলাতে সেই সময় প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে একটা ক্লার্ক হোটেল ছিল। ক্লার্ক হোটেলের মালিক মিস্টার ক্লার্ক ছিলেন, একজন ইংরেজ ভদ্রলোক ছিলেন। হি ওয়াজ অ্যান ইংলিশ জেন্টলম্যান। একদিন তার হোটেলে একটা ইয়াং বয় এলো। সে এসে বললো, আই ওয়ান্ট এ সার্ভিস ইন ইউর হোটেল, একটা আপনার হোটেলে একটা চাকরি দিন। বলে, তুমি কি চাকরি করতে পারো? বললো, আই এম বেসিক্যালি অ্যান অ্যাকাউন্টেন্ট, আমি কমার্স নিয়ে পড়েছি। বললো, ঠিক আছে, তোমাকে ম্যানেজারের চাকরি আমি দিতে পারি। হি এন্টার্ড অ্যাজ এ ম্যানেজার। যেদিন কুক থাকতো না সেই হোটেলে, সে গিয়ে কুকিং এর কাজ করতো। যেদিন ক্লিনিং স্টাফ আসতো না, সেই জেন্টলম্যান ক্লিনিং এরও কাজ করতো। এইভাবে হোটেলে যেখানে যেমন দরকার, ম্যানেজার হওয়া সত্ত্বেও কিন্তু সব কাজগুলো খুব আনন্দের সঙ্গে করতো, খুব হাসি মুখে সে করতো। ধীরে ধীরে হি গেইন দ্য কনফিডেন্স অফ হিজ ওনার, দ্যাট আমেরিকান জেন্টলম্যান মিস্টার ক্লার্ক। তারপরে ভারত স্বাধীন হলো। মিস্টার ক্লার্ক তাকে ডেকে বললেন, নাও আই হ্যাভ টু গো টু ইংল্যান্ড, ব্যাক টু লন্ডন। So you are the most reliable person, the reliable employee, manager of my hotel. I want that you just purchase this hotel, and a lot of efforts that this hotel should continue as I am going there, returning back to my country. So please purchase this hotel with whatever money you have. তিনি নিজের শ্বশুর বাড়ি থেকে, সেই জেন্টলম্যান নিজের শ্বশুর বাড়ি থেকে এদিক ওদিক থেকে ধার নিয়ে সেই হোটেলটা সে কিনলো। কিনে সে চালানো শুরু করলো। ধীরে ধীরে সেই হোটেলটা খুব বড় আকার নিল। আফটার অ্যারাউন্ড 15-20 years, an Englishman came, a British person came to his hotel. এসে বললো, I am the son of Mr. Clark, who was earlier owner of this hotel, and now my father is no more. He was suffering with cancer, that's why he expired. You had purchased this hotel from my father, and slowly you have repaid all the loans, and nothing is due. But at the time of death of my father, he told me that if you have some financial problem, then go to India, Simla, and go to that Clark Hotel and call the manager. সেজন্য বললো, I want a service. My financial condition is not good. I want a service as a manager in your hotel. তখন সেই জেন্টলম্যান, যিনি ওনার হয়ে গেছিলেন সেই হোটেলের, তিনি তাকে সমস্ত কিছু দিয়ে বললেন যে আপনার বাবার কাছ থেকে এই হোটেল আমি নিয়েছিলাম, আপনি তারই ছেলে, সেজন্য আমি আপনার ম্যানেজার হয়ে কাজ করব। আপনার বাবা যেরকম হোটেলের মালিক ছিলেন, আপনি সেই হোটেলের মালিক হয়ে দাঁড়ান। কিছুদিন কিন্তু তিনি সেটা গ্রহণ করলেন না, সেই অফারটা। তিনি ম্যানেজার হয়েই কাজ করলেন, সেই ইংলিশ জেন্টলম্যান। কিছু বছর পর তিনি ফিরে গেলেন। জানেন সেই ভদ্রলোককে? was that Indian? Who was that Indian who joined as a manager in that Clark Hotel? He is Mr. Oberoi. He is Mr. Oberoi, যিনি পরে ওবেরয় চেন অফ হোটেলস তৈরি করলেন, ওবেরয় ইন্টারন্যাশনাল, এইসব হোটেল তিনি তৈরি করলেন। তার মাধ্যমে এই কাজটা হয়েছিল। Why? কেন? The basic thing is his character, his sincerity, his capacity, his efficiency, his honesty, his truthfulness, his team spirit, everything যেটা একটা পার্সোনালিটিকে গ্রো করার জন্য দরকার, সবকিছু সেই লোকটা। তিনি পরিশ্রমী ছিলেন, তিনি মৃদুভাষী লোক ছিলেন, তিনি সেই জিনিসটাকে ডেভেলপ করলেন। আরেকটা গল্প বলবো, ইট মে নট বি আউট অফ কনটেক্সট। আরেকটা গল্প হলো, একজন কোন গুরুদেব নিজের শিষ্যকে নিয়ে বেরিয়েছেন, একটা পাহাড়ের ওপরে গেছেন। সেখানে সন্ধে হয়ে গেছে, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হওয়াতে তারা সামনে এগিয়ে গিয়ে দেখলেন একটা ঝুপড়ি মতন আছে, সেখান থেকে আলো আসছে। তারা সেই ঝুপড়ির মধ্যে ঢুকে গেলেন। তার মধ্যে একটা মালিক, একটা পরিবার নিয়েছিল। তাদেরকে ওয়েলকাম করা হলো, সেই গুরুদেব আর তার শিষ্যকে।
ফুটো দিয়ে জলও পড়ছে খাওয়া দাওয়া ছাড়ার পর। তিনি বললেন তুমি কি করো, তোমার এই ঝুপড়িটা এরকম ভাঙাচোরা কেন? বললো দেখুন মহোদয়, আমার কাছে একটা গরু আছে, সেই গরু দুধ দেয়, সেটার আমি চিজ তৈরি করি। অনেক দূরে আমার একটা বন্ধু থাকে, সেই চিজটা তাকে আমি দিয়ে আসি, তার বদলে সে অনেক কিছু চাল টাল এইসব অন্ন ইত্যাদি দেয়, চিজের ইন দ্য এক্সচেঞ্জ অফ চিজ, আর সেটা নিয়েই আমি আমার সংসার চলে। বলে এই আশেপাশের জমিটা কার? বলে এটা আমারই জমি, তুমি করো না কেন? বললো আমার এই তো গরু আছে, তো গরু দিয়েই যখন আমার কাজ হয়ে যায় তাহলে আমি জমির চাষবাস করবো কেন? ভোরবেলা সেই গুরুদেব নিজের শিষ্যকে বললেন চলো এর গরুটা আমরা নিয়ে চলে যাচ্ছি। তার গরুটা নিয়ে চলে গেলেন। তারপরে সেই গুরুদেব আবার 5 বছর পর নিজের শিষ্যকে পাঠালেন, দেখে আসো তার কি কন্ডিশন। তখন শিষ্য এসে দেখলো সেই ঝুপড়ির জায়গায় সুন্দর একটা ঘর তৈরি হয়েছে, চারিদিকে যে জমি জামা, সেই জমি জামাতে ধান টান এইসব লাগানো হয়েছে, সবজি টবজি লাগানো হয়েছে। তা সে জিজ্ঞাসা করলো, সে তো চিনতে পারেনি, সে জিজ্ঞাসা করলো এই পরিস্থিতি এটা কি তোমার করা? বললো হ্যাঁ। বললো তুমি এইভাবে করলে কেমন করে? বললো সেই দিন ভোরবেলা আর আমি নিজের গরুকে খুঁজে পাইনি, আর নিজের গরুকে খুঁজে পাইনি, তখন আমার হাতে কিছু ছিল না, তখন আমি এইসব পরিশ্রম করা শুরু করলাম। এটাই হলো কথা। প্রত্যেকের জীবনে একটা না একটা কমফর্ট লেভেল আছে, একটা না একটা কমফর্ট লেভেল আছে যার সাথে আমি কম্প্রোমাইজ করে তাকে ঠিকঠাক করে রাখি। সেই কমফর্ট জোন থেকে আমি বেরোতে চাই না। আমাদের প্রত্যেকের জীবনে সেই রকম একটা গরু আছে, সেই গরু ছাড়াও আমাদের অনেক কিছু করার আছে, কিন্তু সেই কমফর্ট জোনের গরুটিকে বাদ দিয়ে অন্য কিছু করার আমাদের মনের মধ্যে প্রচেষ্টা আসে না। কিন্তু সেই গরুটি যখন হাতছাড়া হয়ে যায় তখন আমরা নিরুপায় হয়ে অনেক কিছু করতে শুরু করি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে তিনি অলদো তাকে লোকেরা ধার্মিক গুরু ভাবতে পারেন, কিন্তু তিনি দেখিয়ে গেছেন যে জীবনে চলার জন্য কি কি করণীয়। যারা দীক্ষিত নয় তারা কি এটা বিশ্বাস করতে পারবেন যে যখন ঠাকুর পাবনা হিমায়তপুরে ছিলেন তখন কি কি তিনি তৈরি করে গেছেন এই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষের এমপ্লয়াবিলিটি বাড়াবার জন্য, মানুষের এফিসিয়েন্সি বাড়াবার জন্য তিনি বিশ্ববিজ্ঞান কেন্দ্র খুলেছেন, তিনি ইলেকট্রিক লন্ড্রি খুলেছিলেন, তিনি সৎসঙ্গ প্রেস অ্যান্ড পাবলিশিং হাউস খুলেছিলেন, তিনি সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস খুলেছিলেন, তিনি সৎসঙ্গ ফিলন্থ্রপি খুলেছিলেন, তিনি মাতা মনমোহিনী ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সে তিনি স্থাপনা করেছিলেন সেই পাবনা হিমায়তপুরের মতো একটা গন্ড গ্রামে। তিনি সৎসঙ্গ হাউস কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট খুলেছিলেন, তিনি সৎসঙ্গ আর্ট স্টুডিও খুলেছিলেন, তিনি তপোবন বিদ্যালয়ের স্থাপনা করেছিলেন, তিনি সৎসঙ্গ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়ার্কস খুলেছিলেন, তিনি সৎসঙ্গ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস খুলেছিলেন, তিনি সৎসঙ্গ হেলথ ডিপার্টমেন্ট খুলেছিলেন। এই যে বিরাট কর্মযজ্ঞ তিনি তৈরি করেছিলেন, এটার একটাই কারণ মানুষ শুধু বইয়ের শিক্ষায় শিক্ষিত যাতে না হয়, বইয়ের শিক্ষার সাথে সাথে তার যেটা স্কিল ডেভেলপমেন্ট যাতে হয়, সে হাতের কাজও যাতে শিখে নেয়, সেই হাতের কাজ শিখে সে চরিত্রে সুদৃঢ় হয়ে আদর্শকে ইষ্টকে ভালোভাবে ধরে সে নিজের জীবনকে পরিচালিত করতে পারে, পেটের অন্নের সংস্থান সে নিজেরও যাতে করতে পারে, তার সাথে সাথে আরো 10 জনকেও যাতে সে অন্য সংস্থানে পার্টিসিপেট করাতে পারে। আমি আলোচনা প্রসঙ্গের বিভিন্ন বই থেকে বার করলাম যে আনএমপ্লয়মেন্ট সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কিভাবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি which is related to the solving of unemployment তিনি কিভাবে বলেছেন, সেই কথাগুলো আমি যাতে ঠাকুরের কথাগুলো ঠিক বলা যায় সেই জন্য আপনারা ক্ষমা করবেন, আমি কাগজ দেখে এই কথাগুলো বলছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন মানুষ যদি ইষ্টপ্রাণ হয়, সুনিয়ন্ত্রিত হয়, অনুসন্ধিৎসু সেবা পরায়ণ হয়, সে সমাজের একটা বড় সম্পদ অ্যাসেট হয়ে যায়। সে যেখানেই থাকুক না কেন তার দ্বারা লোকের উপকার হয়ই হয়। আলোচনা প্রসঙ্গে 5ম ভলিউমে 29th of November 1945 শ্রী শ্রী ঠাকুর বলছেন চরিত্রের মতন জীবনের মতন এত বড় যাজক অন্য কেউ নাই। কেউ লেখাপড়া কম জানলেও তাতে কোনো অসুবিধা হয় না। সুগঠিত চরিত্র ও বুদ্ধিমত্তা চাই। লেখাপড়া যতটা জরুরি
সেটাও সে সহজে অধিগত করে নিতে পারে। দীক্ষিত পরিবারগুলোকে খুব ভালো করে গড়ে তুলতে হয় যাতে প্রত্যেকটা পরিবার এক একটা শিক্ষায়তন হয়ে উঠতে পারে। পারিবারিক শিক্ষার মতো আর শিক্ষা হয় না, আর সেই শিক্ষার প্রভাব সব থেকে বেশি স্থায়ী হয়, তা মানুষের জীবনে প্রবেশ করে যায়। বিবাহে যদি গোলমাল না থাকে আর পারিবারিক চলনকে যদি পরিশুদ্ধ করে দেওয়া যায়, তো দেখবেন ভালো ভালো সৎসঙ্গী পরিবার থেকে কত কত দামি লোক বেরিয়ে আসছে। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে তিনি পঞ্চম ভলিউমে 5th ভলিউম আলোচনা প্রসঙ্গের 18th of July 1943 শ্রী ঠাকুর বলছেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অভ্যাসে রয় অসাধারণ শক্তি, সেটাই আমাদেরকে চালায়। কেবল বুঝ বা কথায় ভরসা রেখো না, এটা মোটেই টেকসই হয় না। তোমার স্বাভাবিক চলন যে বুঝের পরিচয় দেয় তাই বোঝার চেষ্টা করো এবং তাকে ক্রমাগত নিয়ন্ত্রিত করে নাও, একেই সাধনা বলে। আলোচনা প্রসঙ্গে 5th ভলিউমে তিনি 15th অক্টোবর 1943 বলছেন, 1943 তে তিনি বলছেন, ইষ্টপ্রীতির একটা লক্ষণই হচ্ছে পরিবেশের ভালোর জন্য ম্যাডেনিং আর্জ। এই আকুতি তার শক্তিকে অনেক উদ্বেলিত করে দেয়। যদি আপনি প্রকৃত সেবাপরায়ণ হন, আপনার দ্বারা যদি অনেক মানুষ বাস্তবে উপকৃত হন, তা প্রকৃতির নিয়মে আপনার আর্থিক সমস্যার সমাধান নিজেই হয়ে যায়। কারণ টাকা তো সেবা আর প্রয়োজন পূরণের মাধ্যমেই আসে। এই সেবা কথাটার মাধ্যমে আমি নিজের জীবনে যেটা ফিল করলাম, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। ঠাকুর বললেন তোমার জীবনের যদি কোনো ঘটনা মানুষের জীবনে মঙ্গল আনতে পারে, তাহলে সেই কথা তুমি কিন্তু মানুষকে জানাতে পারো। আমি যখন বিটেক ইঞ্জিনিয়ারিং এ 2nd ইয়ারে পড়তাম, তখন একজন প্রফেসর মুখার্জি সাহেব, অরিন্দম মুখার্জি সাহেব ছিলেন। তিনি আইআইটি দিল্লিতে তিনি বিটেক করে প্রফেসরিতে জয়েন করেছিলেন। কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামে কলেজ তাকে স্পন্সর করে পাঠালো আইআইটি দিল্লিতে। তিনি আমাকে বলে গেলেন, আমাকে ছোট থেকে জানতেন, তিনি আমাকে বললেন, মানুষ আমি আইআইটি দিল্লিতে এমটেক করতে যাচ্ছি। আমার মিসেস থাকলো, আমার ছোট ছোট 2 মেয়ে থাকলো, ওরা তো এখানে পড়াশোনা করে, ওদেরকে তো আর 2 বছরের জন্য আমি দিল্লি নিয়ে যেতে পারি না। ভাই তুমি আমার পরিবারটাকে দেখো। যতটা সামর্থ্য আমি নিজের পড়াশোনা করে মুখার্জি স্যারের পরিবারটাকে দেখাশোনার দায়িত্ব নিলাম। তিনি ফিরলেন, তার মাঝে আবার একজন প্রফেসর কে মুখার্জি মেকানিক্যালের, তিনি মতিলাল নেহরু রিজনাল ইঞ্জিনিয়ারিং কলেজ মোনারিকো এলাহাবাদে এমটেক করার জন্য কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামে স্পন্সর্ড হয়ে গেলেন। তিনি আমাকে ডেকে বললেন যে আমার 2 ছেলে, ছোট ছোট ছেলে, তাদেরকে তুমি দেখো, আমার পরিবার থাকলো। তার মিসেস দীক্ষাও নিয়েছিলেন পরে। তো আমি বললাম ঠিক আছে স্যার, আপনি যান। সামনের হোস্টেলে আমি থাকতাম, ওদিকে ওনার কোয়ার্টার ছিল। আমি খোঁজ খবর নিতাম, তার বাচ্চাদেরকে স্কুলে পৌঁছানোর দায়িত্ব এইসব সব আমি করতাম, ফিস টিস দেওয়া, মাঝে মাঝে পড়িয়ে দেওয়া, এইসব করলাম। তো আমাকে রেখে এই 2 প্রফেসর সাহেব এমটেক করতে গেলেন। দেখুন ঠাকুরের কি অশেষ কৃপা, ঠাকুরের কি অশেষ দয়া। এটা ডিভাইন ইকোনমি। ঠাকুর বলেছিলেন এটাই ডিভাইন ইকোনমি। তুমি যেটা ভালো করো, কারুর জন্যই হোক না কেন, সেটা প্রকৃতিতে জমা থাকে, আর ঠিক সময় এলে সেটা কিন্তু তোমার কাছে রিটার্ন হয়ে আসে। এটা ডিভাইন ইকোনমি। 2 প্রফেসর সাহেবের ঠাকুরের দয়ায় তারা এমটেক করলেন। 2 প্রফেসর সাহেবের এমটেক করার যে ওনার পরিবারের দায়িত্ব আমাকে দিয়ে গেছিলেন। দেখুন ঠাকুরের এমন দয়া, ঠাকুর আমাকে ডবল এমটেক করিয়ে দিলেন। একটা বিআইটি মেসরা থেকে আর একটা ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ধানবাদ থেকে। তার মানে পরিবেশে এই যে কথা ঠাকুর বললেন, যদি তুমি পরিবেশকে সহযোগিতা করো, পরিবেশের উন্নতি সাধনের জন্য তুমি চেষ্টা করো, তাহলে তোমার উন্নতি স্বাভাবিকভাবেই হবে। আর যার মনের মধ্যে এই অ্যাটিটিউডটা আছে, সে কিন্তু জীবনে সে দাঁড়িয়ে যাবে। সে যদি চাকরি নাও পায়, সে কিন্তু দাঁড়িয়ে যাবে। কানাইলাল সাহাদা ছিলেন রাঁচিতে, ঋত্বিকদা ছিলেন, এখন মারা গেছেন। উনি পরে ওয়েস্ট বেঙ্গলে চলে গেছিলেন, নদিয়ার দিকে। তো তিনি তার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তিনি ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর আমার আর্থিক অবস্থা খুব খারাপ, আমি টাটা জামশেদপুরে থাকি,
তিনি সহপ্রতিনিধিত্ব ছিলেন, সেই সময় সহপ্রতিনিধিত্ব হননি, যখন ঠাকুরের কাছে গেছিলেন দীক্ষা প্রায় 10-12 বছর পর। তিনি কিন্তু দীক্ষার দিনেই তিনি সস্তেনী নিয়েছিলেন। তার মনের মধ্যে জিদ ছিল, ঠাকুর বলেছেন দীক্ষা নিয়ে চলার জন্য, ঠাকুর বলেছেন সস্তেনী নেওয়ার জন্য। তো যেদিন উনি দীক্ষা নিলেন সেদিনই তিনি সস্তেনী নিয়েছিলেন। তো ঠাকুরকে নিজের অভাব অভিযোগের কথা বললেন। ঠাকুর বললেন, শোনো মণি, তুমি তো টাটাতে থাকো, ওখানে বিষ্ণুপুরে মার্কেট আছে না? বলে আগে ঠাকুর সেখানে আছে। বলে সেখানে তুমি একটা দোকান ভাড়া নিও, আর গার্মেন্টস এর বিজনেস তোমাকে শুরু করতে হবে। বলে ঠাকুর আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। বলে তুমি কোন রকমে একটা দোকান ভাড়া নিও, খুব সকালবেলা উঠে সেই দোকানকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, একটা ধূপকাঠি নিয়ে তুমি প্রার্থনা করো, নাম ধ্যান করো ওই দোকানে বসে, আর বাইরে একটা স্টুলে সেখানে একটা জলের বাসনপত্র নিয়ে তুমি বসো, যারাই যাবে তাদেরকে জয়গুরু বলো, তাদের সঙ্গে ভালোভাবে তুমি কথা বলো। শ্রদ্ধেয় কানাইদার কি করবেন, গুরুর আদেশ, তিনি এসেছিলেন গুরুর কাছে, ঠাকুরের কাছে, যে আমার জীবন কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে। আর ঠাকুর বললেন, তুমি একটা দোকান খোলো, তোমার কাছে ক্যাপিটাল নেই, কোনো ভাবনা নেই, দোকানটাকে তুমি খালি রেখো, পরিষ্কার পরিচ্ছন্ন করে ভোর 5টার সময় তুমি বসে ওখানে যারা যারা যাওয়া আসা করবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো কথা বলো। এই 2 মাস হয়ে গেছে। ওই 2 মাস ধরে যেই লোকেরা যায় তাদেরকে কানাইদা বললেন, দাদা জল খাবেন কি? জল দিতেন, দোকান থেকে অনেকটা দূরে বসে একটা স্টুলে বসতেন রাস্তার ধারে। একজন ব্যাংকের ম্যানেজার ছিলেন, তার ছোট একটা ছেলে ছিল, তাকে ব্যাংকে মানে বাসে চাপানোর জন্য, স্কুল বাসে চাপানোর জন্য উনি আসতেন। আর শ্রদ্ধেয় কানাইদার সঙ্গে কথা বলে তার খুব আনন্দ হতো। একদিন উনি শ্রদ্ধেয় কানাইদাকে জিজ্ঞাসা করলেন, দাদা আপনি সকাল 5টার সময় স্টুল নিয়ে এসে বসে যান, আপনি কি করেন? বললো, আমি বিজনেস করি। বললো, কি বিজনেস আপনার? এই ভোর 5টার সময় রাস্তার ধারে টুলে বসে থাকেন, কি বিজনেস? বললো, আমি গার্মেন্টের বিজনেস করি। বললো, আপনার দোকান কোথায়? বললো, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা আমার দোকান। বললো, চলুন তো। যখন সেই ব্যাংক ম্যানেজার দাদা এসে দেখলেন দোকান ফোঁ ফাঁ, কিচ্ছু নেই দোকানে, শুধু কিছু কিছু ফার্নিচার টার্নিচার আছে। বলে, এটা আপনার কি বিজনেস? বলে, আমার গুরু এইভাবেই বিজনেস করার কথা আমাকে বলেছেন, তার আদেশ আমি পালন করছি। বলে, আপনি করছেন কি? আমি ব্যাংকের ম্যানেজার, আপনার লোনের আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমারও কিছু পুঁজি আপনি নিন, আর এটার থেকে আপনি বিজনেস করুন, তারপরে যা প্রফিট হবে তার থেকে ব্যাংকের লোনও আপনি দিয়ে দেবেন, আমার টাকাও ধীরে ধীরে পরিশোধ করবেন। সেই করে তিনি জীবনে দাঁড়ালেন, তিনি জীবনে দাঁড়ালেন। তাই প্রিয় পরম খুশি করার জন্য প্রিয় ঠাকুর বললেন, সদ্গুরুর আদেশ পালনের সমান কোনো মন্ত্র নেই। এই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাও কিন্তু ঠাকুরকে ভালোবেসে যজন যাজন ইষ্টপ্রীতির মাধ্যমে আমরা এটাকে সলভ করে নিতে পারি। হাজার হাজার লোকেরা এটা সলভ করেছে। আমি অনেক ছেলেকে জানি যারা খুব কম বয়সে দীক্ষা নিয়ে ঠাকুরের পথে চলে, ধীরে ধীরে আজকে জীবনে অনেক কম্পিটিশনের মধ্যে দিয়েও কিন্তু তারা জীবনে এস্টাবলিশ হয়েছে ঠাকুরের প্রতি অগাধ শ্রদ্ধা রেখে। আলোচনা প্রসঙ্গের 5ম খণ্ডে 10th May 1943 ঠাকুর বলছেন, মহাপুরুষের সান্নিধ্যে মানুষ নিত্য নতুন প্রেরণা পায়। সেই প্রেরণার মাধ্যমে যে চলে এবং করে তার ভিতরকার শক্তি ধীরে ধীরে উদ্বুদ্ধ হয়ে ওঠে। প্রত্যেকের ভিতর পরমপিতা অশেষ শক্তি দিয়ে দিয়েছেন, যতটা তার সদ্ব্যবহার করা যায় ততই আরো বেশি জাগ্রত হয়ে ওঠে। এইভাবে মানুষ অসাধ্য সাধন করতে পারে। তাই মুখ্য কথা হলো তার প্রতি এক অটুট আকর্ষণ। আলোচনা প্রসঙ্গের 4th খণ্ডে 29 ডিসেম্বর 1942 ঠাকুর বলছেন, খুব ধ্যান করতে হয়। ধ্যান মানে ইষ্টানুগ সার্থক চিন্তা, তাতে ব্রেন ম্যাটেরিয়ালাইজেশন হয়। মস্তিষ্কে যখন উপযুক্ত মনে হয়, মস্তিষ্কে যখন যা উপযুক্ত মনে হয় সেইভাবেই কাজ করতে হয়। সমস্ত করণীয় গুলোকে নোটবুকে লিখে রাখতে হয়, আর রোজ তা দেখতে হয় কতটা করতে পেরেছি, কতটা বাকি রয়ে গেছে। যেখানে সফলতা পেয়েছি সেটা কিভাবে, যেখানে সফলতা পাইনি তা কেন পাইনি, বিচার বিশ্লেষণ করে দেখতে হয়। আলোচনা প্রসঙ্গে 10th ভলিউমে ঠাকুর বলছেন, একজন গুরু ভাই, শ্রদ্ধেয় গুরু ভাই দাদা আমাকে এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। এই মঞ্চ থেকে, এখান থেকে আমি তাকে সশ্রদ্ধ নিজের হার্দিক কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে সহযোগিতা করেছেন, বলেছেন, মানসদা
এটা আপনি নিশ্চয়ই পড়বেন। ঠাকুর আনএমপ্লয়মেন্ট সম্বন্ধে এই কথাটা যে বলেছেন, ঠাকুর সেই ভলিউম 10 আলোচনা প্রসঙ্গে বলছেন, যেখানে যেমন টান থাকা উচিত তা যদি বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে কর্মক্ষমতা মিইয়ে থাকে। মা বাবা হলেন স্বাভাবিক স্বভাব গুরু, তাদের উপরে প্রবল টান না থাকলে মানুষ কক্ষচ্যুত গ্রহের মতো অকেজো হয়ে পড়ে। মা বাপের উপরে যাদের নেশা নেই তারা কিন্তু বেওয়ারিশ মাল, জীবন ভর নানা ভূত নানা ভাবে নাচাবেই কি নাচাবে। কর্ম দক্ষতা ক্রমবৃদ্ধিপর করতে গেলে যেমন চাই শ্রেয়ের প্রতি শ্রদ্ধা, তেমনি চাই ইনস্টিংটিভ অ্যাক্টিভিটি। এটা হলে বেকারত্ব দূর হবে, দক্ষতা বেড়ে উঠবে, যোগ্যতার যাত্রা শুরু হবে, সহজাত শক্তির সঞ্চারণা বিভান্বিত হয়ে উঠবে। একটা ছেলে বিকম পাস করেছে, মানে ও বিএ পাস করেছে লাইব্রেরি সায়েন্সে, বাবা মারা গেছেন, বাবা মা দীক্ষিত, সেই ছেলেও দীক্ষিত, ছেলের চাকরি বাকরি হচ্ছে না। মা ওকে বলছেন, দেখ চিন্তা করিস না, আমাদের ঠাকুর তো আছেন, আমাদের পরম দয়াল আছেন। ছেলে বলে, মা এতগুলো পরীক্ষা দিলাম, পরীক্ষাতে কোয়ালিফাইও করলাম, কিন্তু কোথাও তো মা সিলেকশন হচ্ছে না। তখন তার মা বলতেন, ঠাকুরের উপরে বিশ্বাস রাখ, চল দেখবি ঠাকুর নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে রেখেছেন। তার মায়ের এই আত্মবিশ্বাসে ছেলেও বিশ্বাসী হয়ে পড়েছে ধীরে ধীরে। একটা পরীক্ষায় সে পাস করেছে, একটা লাইব্রেরিয়ানের পোস্ট, মাত্র একটা, ওয়ান পোস্ট। সে যখন ইন্টারভিউ দিতে গেল তখন দেখলো 100 জন কম্পিট করেছে রিটেন টেস্টে, আর 100 জনের মধ্যে একজনের সিলেকশন হবে। তার মনে হলো বোধহয় এবারেও আমার সিলেকশন হবে না, 100 জনের মধ্যে আমার কি করে সিলেকশন হতে পারে। ঠাকুরের নাম নিচ্ছে, মায়ের কথা ভাবছে, মা বলেছেন ঠাকুরের উপরে বিশ্বাস রাখ, দেখ সব ঠিক হয়ে যাবে। ইন্টারভিউ দিতে গেছে, কিন্তু যারা বোর্ড, ইন্টারভিউ বোর্ড, তারা একটাও কোশ্চেন তাকে করে না। হি ওয়াজ নট আস্কড এ সিঙ্গেল কোশ্চেন, হি ওয়াজ সিম্পলি টোল্ড নাও ইউ ক্যান গো আউট। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়েছে। মাকে এসে বলল, মা এর আগের ইন্টারভিউ গুলোতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু এখানে আমাকে কোনো প্রশ্নই করা হলো না, এবারেও কি মা হবে না? মা বললেন, ঠাকুর সত্যানুসরণে বলছেন না, ধৈর্য ধরো বিপদ কেটে যাবে, ধৈর্য ধরো বিপদ কেটে যাবে, ঠাকুরের উপরে বিশ্বাস রেখে চল, দেখো ঠাকুর সব ঠিক করবেন। 1.5 মাস পর তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, সে খুব খুশি, মাকে ছুটে এসে দেখেছে, মা আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। মা বললেন, তোকে একটাও কোশ্চেন জিজ্ঞাসা করা হলো না, আর তুই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলি কিভাবে? তখন সেই ছেলেটি বলল, মা এবার আমার মনে পড়েছে, একটা লাইব্রেরির ভেতরে ইন্টারভিউ বোর্ড কিছুটা দূরে বসেছিল, মাঝখানে অনেকগুলো আলমিরা ছিল, আলমিরার প্যাসেজের মধ্যে দিয়ে স্টুডেন্টকে বা ক্যান্ডিডেটকে যেতে হচ্ছিল। আমি যখন ওই প্যাসেজের মধ্যে দিয়ে সেই ইন্টারভিউ কমিটির কাছে যাচ্ছিলাম, তো একটা বই পড়েছিল, সেই বইটাকে আমি তুললাম, তুলে তার ক্যাটালগ নম্বর গুলো দেখলাম, ক্যাটালগ নম্বর দেখে আলমারিতে খুঁজে খুঁজে ওই বইটা যে কেউই হোক ফেলে দিয়ে থাকবে বা পড়ে গিয়ে থাকবে, সেখানে গিয়ে ঠিক ঠিক রেখে তারপরে যখন আমি ইন্টারভিউ বোর্ডের কাছে গেলাম, তখন ইন্টারভিউ বোর্ড বলল, তুমি চলে যাও, তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। মা বললেন, দেখেছিস, তুই লাইব্রেরি সায়েন্স পড়েছিস, সেই লোকগুলো ওখানে বসেছিল, তারা একটা পরীক্ষা নিতে চাইছিল যে লাইব্রেরিয়ানের পোস্টে এসেছে, বইয়ের প্রতি তার কতটা শ্রদ্ধা আছে। মনে পড়ে তুই যখন ছোট ছিলিস, তোর বাবা বলতো না, ঠাকুর বলেছেন যেই জিনিস থেকে তুমি বিদ্যা আহরণ করবে, যেই জিনিসগুলো তোমাকে সেবা দেবে, তাকে কিন্তু খুব ভালোভাবে রেখো, তার কিন্তু খুব সম্মান করো। এই পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার বাথরুমের একটা পুরনো মগ বদলে কেউ যদি নতুন মগও রাখতো, পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা সেই পুরনো মগকেই ব্যবহার করতেন। তিনি বলতেন, এটা আমাকে এত বছর সেবা দিয়েছে, এটাকে তো আমি ফেলে দিতে পারি না, এটারও তো একটা সম্মান আছে। বলে, সেই কথাগুলোই তোর বাবা তো বলতেন তোকে, দেখ তুই সেই অভ্যাসগুলো করেছিলিস, আর তার দৌলতেই তুই কিন্তু আউট অফ 100, 100 জনের মধ্যে তোর কিন্তু সিলেকশন হয়েছে। এটাই হলো কথা। শ্রী শ্রী বড়দা একজন বিকমের ছেলে গেছিল তার কাছে, তাকে গিয়ে হাত জোড় করে বলল, আগে আমি চাকরি পাচ্ছি না। দাদা বললেন,
শেষে বড়দা বললেন তোর বাড়ির কাছে স্টেশন আছে? বললো হ্যাঁ 4 কিলোমিটার দূরে আছে। ভোরবেলা কোনো ট্রেন যায়? বললো হ্যাঁ। বললো তোর বাড়ির পাশে নিম গাছ আছে? বললো হ্যাঁ। বললো সন্ধ্যের আগে নিমের দাতন তুই পেরে রাখবি, আর ছুটে যাবি, সাইকেল করে যাবি, আর ভোরবেলা যে ট্রেনটা আসবে সেই ট্রেনের জানলার ধারে গিয়ে জিজ্ঞাসা করবি কেউ দাতন নেবেন, কেউ দাতন নেবেন, কেউ দাতন নেবেন। কেউ যদি নেয় তাহলে তুই তার কাছে পয়সা চাইবি না, হাত জোর করে জয়গুরু বলবি। এইভাবে কিছু মাস চললো। একদিন একটা বড় ক্যাপিটালিস্ট বিজনেসম্যান, সে নিজের ব্রাশ পেস্ট আনতে ভুলে গেছে, সেই ছেলেটার কাছ থেকে হাত বাড়িয়ে দাতন চাইলো। জিজ্ঞেস করলো হাউ মাছ, কত দেবো? বললো না আগে জয়গুরু, পয়সা লাগবে না। তোমার বাড়ি কোথায়? বলো 4 কিলোমিটার দূরে। তুমি কি করো? বলো আমি বিকম পাস, বেকার। তাহলে তুমি পয়সা নিচ্ছ না, কি করবে? এটা আমার গুরুর আদেশ, আচার্য দেবের আদেশ, আমাকে তাই করতে হবে। সে নিজের কার্ড দিয়ে বললো আমার এই ফোন নম্বর, আমার এই অ্যাড্রেস, তুমি এসো। সে যখন গেল, সেই বিজনেসম্যান তাকে অ্যাকাউন্টেন্টের চাকরি দিয়ে বললেন ইউ আর দ্য ফিটেস্ট ম্যান, ইউ আর দ্য ফিটেস্ট অ্যাকাউন্টেন্ট। তোমার যে সততা, তোমার যে গুরুর প্রতি যে নিষ্ঠা, তার আদেশের প্রতি নিষ্ঠা, আই হ্যাভ বিন অ্যাট্রাক্টেড উইথ দ্যাট, আমি তার থেকে আকর্ষিত হয়েছি, সেই জন্য তোমাকে এই জায়গায় আমি রাখতে চাই। সেই কথাটাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন। তবে আমাদের কর্মীদেরও অনেক দায়িত্ব আছে। এই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করার ব্যাপারে আমাদের কর্মীদেরও অনেকটা দায়িত্ব আছে। এটা আলোচনা প্রসঙ্গের আপনার 6th ভলিউম, 1st ডিসেম্বর 1944, এটা কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দিতে আমার কাছে লেখা আছে। যাই হোক, এই হিন্দিটাকে ইমিডিয়েটলি ট্রান্সলেট করে আমি আপনাকে বাংলাতেই বলার চেষ্টা করছি। ঠাকুর বলছেন মানুষকে বৃদ্ধির পথে অগ্রসর করে দেওয়ার জন্য পাগলা নেশা যাতে তোমাদের মধ্যে জেগে ওঠে। ঠাকুর বললেন তোমরা প্রত্যেকটি মানুষকে সমর্থ বানাবার চেষ্টা করো। ঋত্বিকের বড় কঠিন দায়িত্ব, একটা মানুষও যাতে ডিটেরিয়েট করতে না পারে, বৃদ্ধির দিকে তাকে অগ্রসর করিয়ে নিয়ে চলো। এই পাগলা নেশা তোমাদেরকে থাকা চাই, এই পাগলা নেশা তোমাদের মধ্যে থাকা চাই। সত্যিকারের ঋত্বিক কি জিনিস এটা তোমাদের নজরে এখনো আসেনি, কিন্তু তাই তোমরা নিজেদের নিশ্চয় করে তুলতে পারো না, তোমাদের মধ্যে কনফিডেন্স আসতে পারছে না। প্রত্যেকের মানুষের দুঃখ দারিদ্র দূর করতে হবে, তাকে উচ্ছল করে দিতে হবে। দেখবে তার কি ইনস্টিংক্ট আছে, কোনটা কাজ সে করতে পারে। অনেকে আকাশ পাতাল চিন্তা করে, অনেক কিছু পাওয়ার ইচ্ছা করে, কিন্তু কাজ কিছুই করতে পারে না। এই রকম আবোল তাবোল করলে হবে না। যার দ্বারা যা সম্ভব তাকে দিয়ে তাই করাতে হবে। 5টা লোকের সহযোগিতায় একটা মানুষকে সম্ভবত তার বৈশিষ্ট্যের অনুকূল কাজে তাকে নিয়োজিত করে দিও। বাস্তবিক সহায়তা এবং সহযোগে যে স্বাধীন রূপে সে অর্থ উপার্জনের কুশলতা এবং রসের স্বাদ যেটা তাকে ধরিয়ে দিও, তার পিছনে খুব ধ্যান রেখো যাতে সে জীবনে দাঁড়াতে পারে। এইভাবে কিছু ব্যক্তিকে তুমি বর্ধিত করে দিয়ে উঠতে পারো। এই সৎসঙ্গের আন্দোলন বাড়ার সাথে সাথে সম্ভবত বড় বড় ইন্ডাস্ট্রি আরম্ভ হবে, তার মধ্যে অনেক লোককে নিয়োজিত করা যেতে পারবে, এমপ্লয় করা যেতে পারে। কিন্তু এইভাবে এই স্টেজে মানুষকে ইন্ডিভিজুয়ালি এফিসিয়েন্ট করে দিতে হবে। পরে সম্ভবত সেই লোকেরা বড় বড় ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টের ভার তারা গ্রহণ করতে পারবে। বড় বড় ইন্ডাস্ট্রি থাকবে, কিন্তু তার সাথে সাথে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, পারিবারিক শিল্প যতটা বেশি হয় ততটাই ভালো। তার সাথে সাথে কারুর কাছে যদি অনেকটা জমি আছে, তার মাধ্যমে সে কিছু লোককে কিছু নিজের জমি তাকে দিয়ে দেবে, তোমরা তাকে কিছু জমি দিয়ে দিও। আর অন্য লোকের মাধ্যমে তাকে একটা বলদ দিও, তাকে একটা হল দিও, তার যাতে সে খেতি বাড়ি আরম্ভ করতে পারে। কারুর হতে পারে কারুরকে ব্যবসায়ের সাথে তাকে যুক্ত করে দিও। একটা লোকের কাছে ধান পান অর্থ অনেক কিছু আছে, তার দ্বারা যাতে অন্য 10টা লোকের সহযোগিতা হয় সেই ব্যবস্থা তুমি করো। এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো তুমি একটা অফিসের বড়বাবুকে দীক্ষা দিয়েছো, তাকে বলে রেখো কি তোমার কাছে কোনো লোকের যদি দরকার হয় তুমি আমাকে খবর দিও। মনে করো একটা লোক 15 টাকা মাসের চাকরি করছে, যেই তুমি চান্স পাবে তাকে 30 টাকার মাইনের চাকরি তুমি দিয়ে দিও, তাকে রাখিয়ে দিও। এইভাবে তোমরা যদি সহযোগিতা করো, তাকে ভালো করে বলে দিও যে দেখো ইনি তোমার
এমপ্লয়ার, এই এমপ্লয়ারকে প্রফিটেবল করার জন্য তুমি মন প্রাণ দিয়ে কিন্তু চেষ্টা করো, আর তার অফিস এফিসিয়েন্সি যাতে গ্রো করে এবং সেই অর্গানাইজেশন আর যাতে দেশ লাভান্বিত হয়ে উঠতে পারে, এইভাবেই তোমরা কিন্তু লোককে যাজন করো, লোককে উপযুক্ত করে তুলো। ঠাকুর বললেন ঋত্বিককে খুব মন লাগিয়ে পরিশ্রম করতে হয়। তোমরা এমন একটা আধারের উপরে দাঁড়িয়ে আছো যার দ্বারা তোমরা দুনিয়ার প্রত্যেককে মানুষকে প্রত্যেকটি ফিল্ডে সকল মানুষকে পারস্পরিক এবং সমষ্টিগত ভাবে সব ক্ষেত্রে কিন্তু তোমরা ফুলফিল করতে পারো, আর এটা সর্বৌত ভাবে কিন্তু এটা হতে পারে। মূল রূপে এটা হিন্দিতে এই কথাগুলো লেখা আছে, আমি বাংলাতে বললাম। আরেকটা কথা শ্রী ঠাকুর বললেন, সেই কথাটি হলো আলোচনা প্রসঙ্গের 7ম ভলিউম 21 মার্চ 1946। ঠাকুর বললেন মানুষের বাঁচা বাড়া জীবন বৃদ্ধির জন্য যা যা দরকার ও সেই জিনিসগুলো ফুলফিল করার দায়িত্ব কিন্তু তোমাদের, তোমরা তৎপর হয়ে লেগে পড়ো। তার সাথে সাথে এই পলিটিক্স এন্ড ইকোনমিক্স দুটোই কিন্তু ফুলফিল হবে। প্রত্যেক পরিবার, প্রত্যেক গ্রাম, প্রত্যেক প্রভিন্স, প্রত্যেক কান্ট্রি কে এইভাবে ম্যানেজ করতে হবে যাতে অধিকাংশ মানুষ সৎ এবং স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে পারে। এই গুলামি জিনিসটাই বড় অশোভনীয়। এর জন্য চাই প্রপার ক্যারেক্টার এন্ড পার্সোনালিটি ওয়ালা ট্রেন্ড ম্যান। এইভাবে করতে করতে এক্সপার্ট নিজে নিজে তৈরি হবে। এইভাবে না জানলে করার আগ্রহ নিয়ে করতে করতে মানুষের মধ্যে একটা দক্ষতা আসবে, ন্যাক আসবে, আর এর ইফেক্ট বাই প্রোগ্রেশন ধীরে ধীরে বাড়বে। ঋত্বিকদের মানুষের সর্বাঙ্গীন যোগ্যতাকে বাড়িয়ে তোলা, যাতে কোনো মানুষ অন্য মানুষের গলার ফাঁস না হয়। যে দুর্বল, যে অক্ষম, তাকে পালন পোষণ করে তুমি বড় করে তোলার চেষ্টা করো। তোমাদের মধ্যে কিছু লোকেরা এক্সক্লুসিভলি এই কাজটা করে ঘরে ঘরে গিয়ে করাবে, মানুষের মধ্যে আত্মবিশ্বাসের সৃষ্টি করবে, যাতে মানুষ সৎ ও উপার্জনের স্ফূর্তি মনের মধ্যে ফিল করতে পারে। এইভাবে তাকে ধরিয়ে দিতে হবে। প্রত্যেকটি ঘরে কটেজ ইন্ডাস্ট্রিকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং গাইড করতে হবে। ঘরের মায়েদেরকে এবং বাচ্চাদেরকেও এইসব কার্যে অভ্যস্ত করে তুলতে হবে। প্রত্যেক ঘরকে এক একটি শিক্ষাশ্রম করে তুলতে হবে। এক একটা হোম হবে এক একটা হোম স্টেট। এভরি হোম উইল বি এ মিনিয়েচার ইউনিভার্সিটি এন্ড মিনিয়েচার স্টেট। সেই হোমটাই হবে ইউনিট। হোমকে দেখেই বোঝা যাবে রাষ্ট্র কেমন। তাই ট্রেনিং এইভাবেই হওয়া উচিত, যাতে যে কোনো অবস্থায় থাকুক না কেন সে উপার্জন করতে পারে, অনেস্টলি সে উপার্জন করতে পারে। প্রত্যেকের মধ্যে ওই রকম ফ্যাকাল্টি ধীরে ধীরে অ্যাক্টিভ এবং রেডি করে দিতে হবে। যারা ওয়ার্কার, যারা কর্মী, তাদেরকে নিয়ে চলতে হবে। করতে করতে ওর মধ্যে থেকেই সাচ্চা ঋত্বিক বেরিয়ে আসবে। ঋত্বিকের নলেজ, বিহেভিয়ার, চলন এমন হতে হবে যাকে দেখে মানুষ খুশিতে ডগমগ করে ওঠে। এইভাবে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন যে একটা কর্মীরও দায়িত্ব, একটা পরিবারের কেউ যদি আনএমপ্লয়েড থাকে তাকে প্রফিটেবলি কিভাবে এমপ্লয় করা যেতে পারে। এই আমি জানি এমন অনেক লোকেরা আছেন, গুরু ভাইরা আছেন, যারা নিজেদের সামর্থ্যে অনেক আনএমপ্লয়েড ইউথকে তারা নিজের ইন্ডাস্ট্রিতে বা বলে কয়ে রাখিয়েছেন। আমিও চেষ্টা করেছি কিছু কিছু বাচ্চা ছেলেকে ঠাকুরের নাম নিয়ে তাদের কথা লোককে বলেছি। এই হালে একটা এমকম ছেলে বাড়িতে বসেছিল, শ্রীনিবাসন, আন্ধ্রপ্রদেশের ছেলে, বিলাসপুরে। সে কিন্তু খুব ইষ্টপ্রাণ ছেলে, সস্তনী হোল্ডার, প্রতিদিন সৎসঙ্গে আসে, প্রার্থনা করে, ঠাকুরের